শুরুতেই নজর রাখবো এই মুহূর্তের সবথেকে বড় এবং চাঞ্চল্যকর খবরের দিকে। উত্তর 24 পরগনার হালিশহরে ভর সন্ধ্যায় শুটআউট। নিজের বাড়ির ঢিল ছোঁড়া দূরত্বে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। আক্রান্তের নাম প্রসেনজিৎ মৌলিক। তাকে ইতিমধ্যেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হালিশহর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের খাসবাটি মেইন রোড সংলগ্ন এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, বাইকে চেপে দুই আত্মাই মুখ ঢেকে এসে তৃণমূল কর্মী প্রসেনজিৎ মৌলিককে পরপর 3 রাউন্ড গুলি চালায়। দুষ্কৃতীদের ছোঁড়া প্রথম 2 রাউন্ড গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও তৃতীয় গুলিটি সরাসরি প্রসেনজিৎ মৌলিকের পেটে লাগে এবং বাইক নিয়ে দ্রুত এলাকা ছেড়ে চম্পট দেয়। এরপর স্থানীয় বাসিন্দারা এবং দলের অন্যান্য কর্মীরা মিলে তাকে তড়িঘড়ি উদ্ধার করে। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় এই মুহূর্তে তাকে কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। অভিযোগের তীর বিজেপির দিকে। আপনি বুঝুন না, আপনি জানেন না কারা করছে। সরকারে আসার জন্য, হ্যাঁ আসল কথা সেটাই তো। তারা সরকারে আসার জন্য এরকম, হ্যাঁ আবার কি, হ্যাঁ আবার কি কারা আসার জন্য কোন করছে? কারা সরকারে আছে, হ্যাঁ যারা সরকার আছে তারা আসার জন্য কোন করছে? তারা আসা তারা আবার দুবার করে আবার সরকারে আসবে নাকি? ও মানে কি, তাহলে কি বিজেপি থেকে এরকম হচ্ছে মনে করছেন? হ্যাঁ 100% শিওর। বিজেপি না 100বার শিওর। আপনার মা তো আপনি বলছিলেন, হ্যাঁ তা কি আমরা তৃণমূল করি, 100% শিওর বলছি তৃণমূল করি। তা কি হয়েছে? জোর গলায় খেলে তার জন্য আমার ভাইকে গুলি খেতে হলো। আপনারা তৃণমূল করে বলে? হ্যাঁ তাই জন্য গুলি খেতে, এখন পরিষ্কার তাই জন্য আমার ভাইকে গুলি খেতে হলো। তার জন্য আমার ভাইকে গুলি খেতে হলো। গুলি করেছে? হ্যাঁ আমি কি করে জানবো গুলি করেছে? আপনারা চিনতে পারলে তাহলে না বলতাম। আপনি মানে আপনারা তৃণমূল করেন? 100 বার। তার মানে কি বিজেপি এসে গুলো? হ্যাঁ সেটা তো চিনতে পারলে তাহলে তো বলতাম। কি শুনলেন? আমি সন্ধ্যেবেলায় শুনলাম যে আমার ভাইপোকে কেউ বা কারা গুলি করেছে। কোথায় গুলি করেছে? না মুড়ি গলির ওখানে। কেন করেছে কেউ বলতে পারছে না কেন করেছে। তারপরে খোঁজ নিলাম, আমার ছেলে মানে ওই যাকে গুলি করেছে তার তো দাদা আর কি, সে আরও অনেকে ওকে হাসপাতালে নিয়ে গেছে। প্রথমে নিয়ে গেছিলো বোধহয় এখানে হালিশহরে, এখান থেকে নিয়ে চলে গেছে, ওইখানে হয়নি 500 বেডে নিয়ে গেছে। 500 বেডে নিয়ে যাওয়ার পর ওরা এক্সরে করবে। এক্সরে করার পর ওরা ভেতরে যদি গুলি থাকে তাহলে ওরা গুলি বার করার চেষ্টা করতে নিয়ে গিয়ে। দল করতো, রাজনৈতিক দল করতো? আপনার ভাইপোর নাম? কোনো দল টল সেরকম কিছু করতো না, কিন্তু তৃণমূলের সঙ্গে এই যে এই ইদানিং ভোটের সময় একটু দেয়াল লেখা এই লেখা একটু ভোটের স্লিপ দেওয়া এটা করতো। এবার সে মিথ্যা না, এটা করতো, তৃণমূল করতো। হ্যাঁ তৃণমূলের, এবং ভোট টোটো তৃণমূল গুলি করতে পারে মনে হচ্ছে। এটা আমার কোনো আইডিয়া নেই। রাজনৈতিক প্রতিহিংসা হলো তার সাথে? এটা আমার কোনো আইডিয়া নেই। আপনারা কি চাইছেন এখন? আমি চাই যে এটা তদন্ত হোক, প্রকৃত তদন্ত হোক, প্রকৃত দোষী ধরা পড়ুক। গুলি কোথায় লেগেছে আপনার ভাইপোর? পেটে গুলি লেগেছে। আপনার নাম? আমার নাম কিঙ্কর মৌলিক। আপনার ভাইপোর নাম? আমার ভাইপোর রাজা মৌলিক। হ্যাঁ এখানে প্রথম ঘটলো। কি চান আপনি, কি চান? আমি চাই যে এটা নিশ্চয়ই তদন্ত হোক, তদন্ত হয়ে যারা দোষ করেছে তাদের অ্যারেস্ট করা হোক। লেখে নাকি গুলি করা হয়েছে? হ্যাঁ। কি কারণে? আমি শুনেছি, আমি জানি না কি কারণে? জানি না, তাও জানি না গো। কি করতো আপনার ছেলে? কিছু এখন কিচ্ছু করে না। কিছুই করে না? না। কোনো কাজ করতো না, কোনো কাজ কোনো করে না। রাজনীতি দল? না রাজনীতি তো তৃণমূল করে। তৃণমূল করে? আচ্ছা, তৃণমূল করে। তাহলে মারলো কারা? কি করে জানবো, সব মুখে মাস্ক পরা। কজন এসেছিল? শুনলাম তো 4-5 জন। আপনার কি কাউকে সন্দেহ হচ্ছে? কাকে বলবো, আমি তো ছিলাম না, কি করে জানবো বলুন, কি করে জানবো? ম্যাডাম এদিকে একটু। আপনারা কি তৃণমূল করেন? আপনারা তৃণমূল করেন? হ্যাঁ। আপনার তৃণমূল করেন? আপনার ছেলেও তৃণমূলই করে? হ্যাঁ হ্যাঁ। কি মনে করছেন যে আগে কাউকে ভয়, কদিন ধরে কি ভয় ভীততে ছিল সে? না এমনি ঘর থেকে বেরোতো না, ও এখানেই থাকতো। পাড়াতেই রাজনীতি হ্যাঁ করতো? হ্যাঁ হ্যাঁ। নাম কি আপনার ছেলে? হ্যাঁ প্রসেনজিৎ মৌলিক। কি চাইছেন? এরকম ভাবে গুলি করলো আপনার ছেলেকে, কি চাইছেন? আমি জানি না গো, তারা পুলিশ বুঝতে পারছি না। হ্যাঁ পুলিশ তো কি বললো? তারা পুলিশ তো এসে বলে ওই নামটাম জিজ্ঞেস করলো। আপনার কয় ছেলে? 3 ছেলে। 3 ছেলে। এটা কোন কত? এটা মেজ ছেলে। মেজ ছেলে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম স্বরূপা মৌলিক। দেখুন, আমার এই বয়সে ভোট একটা গণতন্ত্রের উৎসব। আমি এরম ভোট কোনোদিন দেখিনি। ভোট একটা গণতন্ত্রের উৎসব। আমরা বিভিন্ন
নির্বাচন কমিশন ছিল, টিম সেশন ছিলেন, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিল আজকের মুখ্যমন্ত্রী, তিনি সচিত্র পরিচয়পত্র অনুমতি দিয়ে সচিত্র পরিচয়পত্র দিয়ে ভোট করিয়েছেন। কিন্তু এই যেন কার্গিল যুদ্ধ হচ্ছে, এই যেন কার্গিল যুদ্ধ হচ্ছে। ভারতবর্ষের ভেতরে ঢুকে বেড়ে চলে যাচ্ছে, ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর তাদের আইডেন্টিফাই করে ধরতে পারছে না। কিন্তু পশ্চিমবাংলা দখলের প্রক্রিয়া এ তো সব জায়গায় করছে। আজকে আমাদের সংসদ মিতালি বাগ তার গাড়ি আক্রমণ করেছে। আজকে দেখুন আমাদের এই 8টা সাড়ে 8টার সময় বীজপুরে দুটি ছেলে এসে গুলি চালিয়েছে, গুলি চালিয়ে তাদের বাড়ির লোকও বলছে এটা ভারতীয় জনতা পার্টির দ্বারাই বিভিন্ন জায়গাতে সমাজ বিরোধী আমদানি হচ্ছে। আমার নৈহাটিতে এসছে বিভিন্ন জায়গায় সমাজ বিরোধী বহিরাগত ভর্তি হয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আইপিএস এনকাউন্টার করা স্পেশালিস্ট আনা হচ্ছে, দায়িত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে আমাদের ভাটপাড়ার এতে অর্জুন সিং ঢুকে মারামারি শুরু করে দিল, সেখানে 4-5জনকে অ্যারেস্ট করলো। আমাদের একটা কাউন্সিলর 2 নম্বর ওয়ার্ডের গোপাল রাও, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটা একটা এইভাবে কি বাংলাকে দখল করা যায়? ভারতীয় জনতা পার্টি, মাননীয় অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, আমাদের প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা, আসামের মুখ্যমন্ত্রী, সমস্ত জায়গায় এসে প্রধানমন্ত্রী তো আসছেন, এখানেই আছেন, তিনি নৌকা বিহার করছেন। ভারতবর্ষ বাংলা যদি এত হয় তাহলে প্রধানমন্ত্রী একটা নৌকা বিহার কী করে করেন? উনি তো নৌকা বিহার কাশ্মীরে গিয়ে করতে পারেন না, উনি নৌকা বিহার মণিপুরে গিয়ে করতে পারেন না। মণিপুর যান না, অনেক মণিপুর জ্বলছে। মণিপুরের মা বোনেরা তারা প্রতিবাদ করছে, সমস্ত জামা কাপড় পরিত্যাগ করে প্রতিবাদ করছে বঙ্গার দখল করার। আমার মনে এটা ঠিক, এটা ভারতবর্ষের বুকে একটা ইতিহাস রয়ে গেল। ভারতবর্ষের আগামী দিন ভারতবর্ষের মানুষ বা বাংলার মানুষ দেখবে যে কীভাবে নির্বাচনের একটা যুদ্ধের আবহাওয়া তৈরি করা যায়। আমি এই বয়সেও আমি বলছি, ধিক্কার জানাচ্ছি। এত প্রশাসনিক তৎপরতা, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যখন উগ্রপন্থী আক্রমণ হয়, ভারতবর্ষের মানুষ যখন কাশ্মীর বেড়াতে যায়, সেখানে যখন তাকে উগ্রপন্থীরা মেরে দেয়, তাহলে সেই জায়গার যখন তাদের জীবন রক্ষা করতে পারে না, তারা এসে বাংলা সারা ভারতবর্ষের প্রমোশন নিয়ে চলে এসছে, ভারতবর্ষের সমস্ত প্রশাসনটাকে নিয়ে চলে এসছে। আমার মনে হয় এটা এই পরিকল্পনা। নির্বাচন কমিশন যে রক্তক্ষয়ী হবে না, সেখানে একের পর এক না, কোথায় রক্তক্ষয়ী হবে না? রক্তক্ষয়ী তো হলো নির্বাচনের 48 ঘন্টা আগে রক্তক্ষয়ী হয়েছে। আজকে যে রক্তক্ষয়ী হলো 48 ঘন্টা আগে রক্তক্ষয়ী হয়েছে, রক্তক্ষয়ী হয়নি। বিভিন্ন জায়গায় রক্তক্ষয়ী। আজকে একটা সংসদ নিরাপত্তা পায়নি, একটা আদিবাসী ঘরের মহিলা সংসদ, সে নিরাপত্তা পায়নি। তাহলে আপনি দেখুন না, ওইভাবে গতকালকে অর্জুন সিংয়ের ওইভাবে ঝাঁপিয়ে পড়েছে একটা পরিবেশ, একটা পরিস্থিতির নেতৃত্ব কি সে পরিস্থিতিটা কন্ট্রোল করা। উনি বলছেন আমি কি ফুলচন্দন নিয়ে বসে থাকবো? উনি বলছেন আমার বাবা শেখায়নি, আমি মার খেয়ে রাজনীতি করতে। আমরা জানি উনি মার খেয়ে রাজনীতি করা পছন্দ করেন না। তাহলে আমরাও তো মার খেয়েছি, আমি তো বহুবার মার খেয়েছি, আমি তো বহুবার জীবন সংশয় হয়েছে। আমার সংসদ পার্থভূমিকে হয়েছে 2019-এ। আমার আজকে যিনি প্রার্থী সনদ দিয়ে তিনিও আক্রান্ত হয়েছে। আমরা নির্ভরশীল এই প্রশাসনের কাছে, আমরা আইনটা ব্যক্তিগত হাতে তুলে নিয়ে মানুষের আমরা এটা অসম্ভব জিনিস দেখিয়ে দিল আমাদের নির্বাচন কমিশন, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী। অদ্ভুত জিনিস দেখিয়ে দিল। আমি সকলের কাছে আপনার এই টিভি চ্যানেলের মাধ্যমে বলবো যে মানুষ আসুন আগামী 29 তারিখ বাংলার স্বাধীনতা রক্ষা করতে এবং নৈহাটির গণতন্ত্রপ্রিয় মানুষের গণতন্ত্র রক্ষা করতে আমি আবেদন করবো। 29 তারিখ সকাল এসে নিজের ভোটটা নিজে দিন এবং গণতন্ত্রের পক্ষে রায় দিন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করুন। জগন্নাথ থানার সামনে গুলি বোম চালার পরে আজকে আবার হারিশহর 9 নম্বর ওয়ার্ডে গুলি, দ্বিতীয় যুবকের পেটে গুলি গেল, তৃণমূল কর্মী আমরা এরকম একটা ঘটনা শুনছি নানান থানা বসতে আপনাদের মাধ্যমে, কিন্তু কী ঘটনা বলতে পারবো না, কারণ আমরা ভাষা শুনছি।
এবং তারপরে সংবাদ মাধ্যমেই দেখলাম এবং আপনাদের সংবাদ মাধ্যমের কিছু বন্ধুদের মাধ্যমে শুনলাম এরকম ঘটনা ঘটেছে। গতকালও আমরা দেখেছি যে জগদ্দলে আমাদের তৃণমূল প্রার্থী ভাটপাড়া তৃণমূল প্রার্থীর বাড়িতেই বোম চালানো হয়েছে, সিএসএফের গায়ে পায়ে গুলি লেগেছে। তো এখানেও তৃণমূল ষড়যন্ত্র করছে নানান রকম, তৃণমূল ষড়যন্ত্র করছে, তারা বিভিন্নভাবে সন্ত্রস্ত করার চেষ্টা করছে যাতে বীজপুরের মানুষ ভোট দিতে না বেরোয়, এরকম একটা পরিবেশ তৈরি করতে চাইছে। আর সেই পরিবেশের অঙ্গ হিসেবে, সেই ষড়যন্ত্রের অঙ্গ হিসেবে তারা কোনো কিছু করতে পারে, কারণ তৃণমূল যে নিচুতে নামছে সেই নিচুতে নামার কোনো সীমা পরিসীমা নেই। ফলে কী ঘটনা কী বিষয় আমরা এখনও বিস্তারিত জানি না, তবে আমরা প্রশাসনকে অনুরোধ করবো যে ঘটনার একদম নিরপেক্ষ তদন্ত হোক। অভিযোগের দিক তো আপনাদের বিরুদ্ধে, তৃণমূল কর্মী যেহেতু কিন্তু আমরা চাইছি যে এই ঘটনার একদম পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক। প্রয়োজনে রাস্তা সিসিটিভিতে মোড়া আছে, এখন প্রশাসনের অনেক জায়গায় সিসিটিভি আছে, এখন ক্যামেরার বাইরে হওয়া কিছু অসম্ভব নয়। আমরা বলবো প্রকৃত দোষী ধরা পড়ুক এবং প্রকৃত তদন্ত হোক। আমার দৃঢ় বিশ্বাস এর মধ্যে তৃণমূলের কেউ ধরা পড়বে, যারা প্রয়োজনে নিজেদের, যদি আমি জানি না ওই কার কথা বলছেন, সেই প্রসেনজিৎ মল্লিক মৌলিক, তার সম্পর্কে আমার কোনো ধারণা নেই বা আমি তাকে ব্যক্তিগতভাবে চিনিও না। যদি তিনি তৃণমূল কর্মী হয়ে থাকেন তাহলে তৃণমূলের পক্ষে এখন অসম্ভব নয় নিজেদের কোনো কর্মীকে বলি দিয়ে বিজেপির কাউকে ফাঁসানোর চেষ্টা তৃণমূল করতে পারে। প্রসেনজিতের দাদা বলছেন একদম প্রসেনজিৎ আজ পর্যন্ত টিএমসি করতো এবং ক্ষমতায় আসার জন্য বিজেপি এইভাবে বলছি যে এটা কিছু অসম্ভব কিছু নয়, যে তৃণমূলের নেতারা এই অঞ্চলে কাউকে ফাঁসানোর জন্য, বিজেপির লোককে ফাঁসানোর জন্য কোনো ঘটনা ঘটাতে পারে। এবং আমি ওই জন্য বারবার বলবো যে প্রশাসন একদম পুঙ্খানুপুঙ্খ তদন্ত করুক, ইমিডিয়েট তদন্ত করুক, কারণ নির্বাচনের আগে তৃণমূল এই ধরনের ষড়যন্ত্র করবে। এবং আমি ওই জন্য প্রশাসনকে বলবো যে ঘটনার একদম সমস্ত সিসিটিভি চেক করা হোক, বীজপুরের যত রাস্তার, হালিশহরের যত রাস্তার সিসিটিভি আছে সমস্ত কিছু চেক করা হোক। কারণ আমরা দেখেছি একটা ভিডিওতে, আমি দেখছিলাম যে ওই ব্যক্তি হালিশহর পৌরসভা পার্কিং জোনের সামনে দাঁড়িয়ে আছে, ওখান থেকে একটা গাড়িতে উঠছে। তো যদি যে ব্যক্তির যেখানে গুলি লাগলো সে সেখান থেকে অ্যাম্বুলেন্সে উঠবে, উঠে হাসপাতালে যাবে, সে হালিশহর পৌরসভায় পৌঁছালো কী করে? ওখানে সে বাইক দিচ্ছে, সে তো যে ঘটনাস্থল থেকে হাসপাতালে যাবে, হালিশহর পৌরসভায় পৌঁছালো কী করে? এর পিছনে ষড়যন্ত্র আছে। প্রশাসনকে আমি বলবো যে এই ঘটনার একদম প্রকৃত তদন্ত হোক। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন? ষড়যন্ত্রটা কি? ষড়যন্ত্র নিজেদের কর্মী কাউকে মেরে প্রয়োজনে বিজেপির লোককে ফাঁসাবে, কারণ তৃণমূলের কাছে তার নিচুতলার কর্মীর কোনো মূল্য নেই। এই গোষ্ঠীদ্বন্দ্ব বলতে ওই যে বললাম, বিজেপিকে তৃণমূলের নিজেদের কাউকে বলি দিয়ে বিজেপিকে কাউকে যদি ফাঁসাতে হয়, তৃণমূল সেই চেষ্টাও করবে। গতকাল জগদ্দলে, আজকে বীজপুরে এত বোমগুলি কোথা থেকে আসে? এটাই তো প্রশাসন এতদিন দেখেনি কেন? আজকে নির্বাচন কমিশনের হাতে গেছে, তারপরেও পুলিশ কিছুটা নিরপেক্ষ হয়েছে, কিন্তু এতদিন ধরে এই বোমা গুলি তো একদিনে মজুত হয়নি। আর যারা বলছে যে দুষ্কৃতি বিজেপির দুষ্কৃতি, আমি আপনাদের কাছে, সাধারণ মানুষের কাছে আপনাদের মাধ্যমে বলবো যে দুষ্কৃতীরা বিরোধী দলে থাকে এরকম কোনো মানুষ জানে না। যত দুষ্কৃতির তো সেন্টার হচ্ছে তৃণমূল কংগ্রেস, কারণ দুষ্কৃতীদের যে ধরনের সহযোগিতা দরকার, যে সেন্টার দরকার, সেটা বিরোধী দলের কাছে কোনোদিন থাকে না। কোনো মানুষ বিশ্বাস করবে না বিরোধী দল দুষ্কৃতীদের শেল্টার দেয়। তৃণমূল কংগ্রেসের কাছে এই বোমগুলি, আমরা এর আগেও বলেছি, যখন বোম ধরা পড়ছে কাস্তাপাড়ায় একের এক, হালিশহরে বোম ধরা পড়ছে, তখন থেকে আমরা বলে যাচ্ছি যে প্রচুর পরিমাণে অস্ত্র তৃণমূল মজুত করছে মানুষকে ভয় দেখানোর জন্য। যে গুলিবিদ্ধ হচ্ছে এমন পর্যন্ত কাউকে চিহ্নিত করতে পারি, তার ষড়যন্ত্র ছিল। মুখে মাস্ক ছিল, চিহ্নিত করতে পারছে না, অথচ বলে দিচ্ছে বিজেপির কর্মী। এখানেই তো বোঝা যাচ্ছে তাদের ষড়যন্ত্র। যখন তারা মুখে মাস্ক, তাকে চিহ্নিত করতে পারছে না, তাহলে কি করে বলছে বিজেপি করেছে? তাহলে এখানেই তো বোঝা যাচ্ছে যে পুরো ঘটনা স্ক্রিপ্টেড। প্রশাসনের কাছে গিয়ে আপনারা জানিয়েছেন পুরো বিষয়টা? প্রশাসনের কাছে আমরা তো কিন্তু আমরা প্রশাসনের কাছে কেন যাব? প্রশাসন তদন্ত করবে, প্রশাসন তদন্ত করে কারা দোষী বিচার করবে, এটা আমাদের ধারণার কথা বললাম, কারণ আমরাও জানি না কি ঘটনা হয়েছে। তাহলে আমরা ঘটনা না জেনে তো বলে দিতে পারি না, কিন্তু আমাদের আশঙ্কা যে তৃণমূল নিজের কর্মীকেও বলে দিয়ে বিজেপির লোককে ফাঁসানোর চেষ্টা করবে। সমস্ত দুষ্কৃতি তৃণমূলের হাতে এবং সমস্ত বোমগুলি তৃণমূল মজুত করছে।